আমাদের 72% লোক কর্মক্ষম। এই প্রত্যেকটা বর্ডার অঞ্চলের লোকজন গরিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আপনারা প্রেস ক্লাবে আজকে যে আন্দোলন করছেন এটা কেন এবং কি কারণটা একটু জানাবেন? এটা মূল ব্যাপারটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কাজ করতেছি। আমরা চাচ্ছি বাংলাদেশের সিস্টেমকে সংস্কার করতে। বাংলাদেশের সিস্টেমকে সংস্কার করতে চাইলে দিল্লির যে সিস্টেম, এই সিস্টেমকে আমাদের বিট করতে হবে। 1971-এর পর থেকে বাংলাদেশের পুরো এনভায়রনমেন্টটা পরিচালনা করে ভারতের র। আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের যে বর্ডার অঞ্চল, আপনি রৌমারী সীমান্তে যান, আপনি ঠাকুরগাঁয়ে যান, রংপুর যান, সিলেটের পাহাড়ি অঞ্চলে যান, আমাদের তিন পার্বত্য অঞ্চলে যান, সবাই গরিব। বর্ডার অঞ্চলে সবাই কেন গরিব? খেয়াল করলে দেখবেন 71 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত বর্ডার অঞ্চলে প্রায় 150টা আসন আছে বর্ডার রিলেটেড। এই 150 আসনে যারা এমপি হয় এরা সবাই ভারতের লোক। সে হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি বা অন্য দলের। 71-এর পর থেকে বর্ডারের এমপিগুলো সব ভারতের লোক হয়েছে, দিল্লির লোক হয়েছে। কেন? তাই নাকি? হ্যাঁ, আপনারা এটা পর্যালোচনা করলেই দেখতে পাবেন এদের প্রত্যেকের ভারতের সাথে, দিল্লির সাথে, সাবেক প্রণব মুখার্জির সাথে, নরেন্দ্র মোদীর সাথে এদের সম্পর্ক খুবই স্ট্রং, খুবই ভালো। কেন? তারা আমাদেরকে আটকে রাখছে, আমাদেরকে অর্থনৈতিকভাবে উঠতে দিচ্ছে না। বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে। আমাদের 72% লোক কর্মক্ষম। এই লোকগুলোকে তারা পেট্রোনাইজ হতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। আমাদের সিস্টেমটাকে আওয়ামী লীগের মাধ্যমে তারা নিজেদের করে নিচ্ছে। আমরা এই সিস্টেমটার বিরুদ্ধে কথা বলতে চাই। তো ভারতীয় শক্তি এতই স্ট্রং যে এখানে কথা বলার জন্য লোক আসে না। আমি একজন কবি, আমি কবিতা লিখি, আমি পাগলা জাহিদ নামে লেখালেখি করি। আমার এটা নৈতিক একটা দায়িত্ব। আমি আন্দোলনের আগে পরে তেমন কিছু জানতাম না। যেদিন প্রথম আলোতে গরু জবাই হয় ওই দিন থেকে আমি এখানে ছিলাম। 8-10টা ছেলে মিলে গরু নিয়ে দাঁড়ায় আছে, আর তারা 3 প্লাটুন পুলিশ, 2 ব্যাটালিয়ন আর্মি, পরে র্যাবও আনছে। এগুলো আমার নিজের চোখে দেখে, এই জন্য আমি তাদের সাথে। তাদের পাশে কেউ নাই, এই কারণে আমরা বাংলাদেশি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশের সিস্টেম থেকে রকে উৎখাত করে আমাদের মূল উদ্দেশ্য। একটা কথা মনে রাখবেন, আমরা ভারত বিদ্বেষী নই। আমরা যেমন পাকিস্তানকে এখন ওয়েলকাম জানাইছি, ভারতও তো আমাদের ভাই, আমরা তো আগে একসাথেই ছিলাম। মানে গোলামিগত সহায়তা আমরা যাচ্ছি আমরা না। ভারতীয়দের ভালোবাসি, ভারতীয় বাঙালি হোক, ভারতীয় হিন্দু হোক, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু ভারতের যে সিস্টেম, দিল্লির যে সিস্টেম, করাপ্টেড যে সিস্টেম, আমরা ওই সিস্টেমটার বিরুদ্ধে। আমরা দিল্লির করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে, যেটা নরেন্দ্র মোদীর মাধ্যমে চলতেছে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আমরা এই সিস্টেমকে উৎখাত করেই ছাড়ব। এখন আপনারা কিভাবে মনে করছেন যে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে এখনো দিল্লির যে করাপ্টেড যে সিস্টেম রয়েছে সেটা আমাদের মধ্যে বরাদ্দ আছে? আপনারা কিভাবে দেখছেন এই জিনিসটা একটু বলবেন প্লিজ। এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে বলবো, যখন প্রথম আলোর এখানে গরু জবাই হয়, বিকাল পর্যন্ত তাদের সাথে আমাদের অনেক ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, পুলিশ, ছাত্র জনতার তুলনায় পুলিশ ছিল বেশি, 8-10 গুণ বেশি। তারা আর্ম ছিল, চারপাশ দিয়ে ঘেরাও করা। আমাদের ছাত্রদের হাতে একটা লাঠি, একটা ইট, কিছু ছিল, নিরস্ত্র। এই অবস্থায় সন্ধ্যাবেলা যখন কিছু ছাত্র মিলে হামনাদ গাওয়া শুরু করলো, মুসলিম গান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে হামদ গাওয়া শুরু করলো, যেটা কাজী নজরুলের লেখা। এই হাম গাওয়ার সাথে সাথে প্রথম আলো কর্তৃপক্ষ ক্রুদ্ধ হয়ে গেল। যেখানে পুলিশ ছিল 150 থেকে 200, হঠাৎ করে সন্ধ্যার পর পুলিশ হয়ে গেল 700-800। তারা অতর্কিতে আক্রমণ চালালো ছাত্রদের ওপর, গ্রেনেড বোমা চাললো পরপর 4-5টা, গুলি করলো, অনেকে আহত হলো। তখন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। আমি দেখলাম যে নিরস্ত্র 30-40 জন লোকের জন্য সশস্ত্র পুরো একটা বাহিনী দাঁড়ায় গেছে, যৌথ বাহিনী, পুরো বাহিনী। কারণ বাজার ছিল যুদ্ধক্ষেত্র। মাত্র 25-30টা নিরস্ত্র বাচ্চা ছেলের জন্য যদি 3 প্লাটুন আর্মি, 10 থেকে 12 প্লাটুন পুলিশ, র্যাব, আনসার বিডিপি মোতায়েন করা হয়, তাহলে তার ক্ষমতাটা কোন লেভেলের? যেহেতু আমার দেশের বর্তমান প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি কবি, আমি তাকে প্রফেসর নামে ডাকি। প্রফেসর নিশ্চয়ই 20-25টা ছাত্রের জন্য এত এত পুলিশ বিডিআর আনবে না, তাহলে কে আনবে? হু ইজ মতিউর রহমান, হু ইজ মাহফুজ আনাম? They are just agent of CIA and RAW. এখানে পুরো কলকাঠি নাড়ছে দিল্লি। যদি একজন মতিউর রহমানকে সেভ করার জন্য কারণ বাজারকে যুদ্ধক্ষেত্র বানানো যায়, তাহলে বুঝতে হবে তার মাথার উপর কে আছে। তার মাথার উপর আছে দিল্লি। আমাদের উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা থাকবে, বাকি উপদেষ্টা পরিষদ বাতিল ঘোষণা হবে। নতুন করে গণভোটের মাধ্যমে 30 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।